জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ সময় মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে মূল প্রবন্ধে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান তুলে ধরেন গত ১৬ বছরে রাখাইনে কিভাবে আরাকান আর্মি প্রভাব বিস্তার করেছে এবং কোন পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের বিতাড়িত হতে হয়েছে। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। History says that such a problem has never been resolved peacefully. Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. Defeat of the Pakistan army, that's how the issue was resolved. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet. মানবিক করিডোর নিয়ে জনগণের সাথে কানামাছি খেলছে সরকার, তাতে সন্দেহ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে প্রেস ক্লাবের সামনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সীমান্তে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান দৃশ্যমান নয় বলেও জানান তিনি। সরকার ভারতের বিষয়ে নতজানু কেন, সেটিও জনগণের মনে প্রশ্ন রয়েছে বলে জানান বিএনপির এই নেতাকর্মীদের প্রতিহিংসামূলক মামলা দ্রুত তুলে নেওয়ার দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয়। সকালে ধানমন্ডির মাইরাজ সেন্টারে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এক মালিকের অনেক গণমাধ্যম ভালো সাংবাদিকতার পরিবেশ নষ্ট করে বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। কথা বলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপ কমেছে বলেও মত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম আরও বলেন, নির্দিষ্ট গণমাধ্যমের ওপর কেন সামাজিক ক্ষোভ, সেটি বের করে বিশ্লেষণ করতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপি
সংস্কারের পক্ষে তার সংস্কারের বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। মিডিয়ার ভেতরে ফ্যাসিজম দূর করে গণমাধ্যমকে আরও পেশাদার হওয়ার আহ্বান জানান বক্তারা। সেই সাথে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান সম্পাদকরা। শুধু জাতীয় ঐকমত্য কমিশন এককভাবে ঐকমত্য তৈরি করতে পারবে না, তাই রাজনৈতিক দলগুলোকে মত তৈরিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি একথা বলেন। এরপর প্রায় ৪ ঘন্টা বৈঠক শেষে ব্রিফিংয়ে ১২ দলীয় জোটের নেতারা বলেন, ১৬৬টি সুপারিশের মধ্যে ৪৮টিতে দ্বিমত রয়েছে তাদের। ২৫ বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না এবং ভোটার হতে নির্বাচন কমিশনের ১৭ বছরের বয়সের সুপারিশের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানায় ১২ দলীয় জোট। এ সময় কালক্ষেপণ না করে দ্রুত ও যথাসময়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানান তারা। সেই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কারের ব্যাপারে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় দলটি। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ১০ থেকে ১২টা বাইকে সন্ত্রাসীরা হামলা চালালে ডান হাতে আঘাত পান তিনি। টেলিফোনে হাসনাত আবদুল্লাহ জানান, গাজীপুরের চন্দনা এলাকায় হামলার গাড়ির গ্লাস ভেঙে হাত রক্তাক্ত হয়েছে। পরে পুলিশি নিরাপত্তায় ঢাকায় ফিরে এসেছেন তিনি। গাড়ি করছে, গ্লাস ক্লাস ভেঙে ফেলছে ভাই। আমি একা ছিলাম গাড়িতে। এই যে ভাই এখন তো ভাই চালান না এখানে, আপনি নামছেন কেন? আপনি এখানে ইয়ে করেন না, আপনি পুলিশের ফাঁড়িতে যান না কোথাও। ভাই আমরা তো ফাঁড়ি কোন জায়গা, ফাঁড়ি কোন জায়গায়, এখানে ফাঁড়ি কোথায় আছে, ফাঁড়ি কোন জায়গায়, আর কোন জায়গায় ওই যে গাড়ি ভেঙে ফেলছে, ওই যে একদম ওই গাড়ি কই, ওই যে গাড়ি বাম পাশে ভেঙে ফেলছে ভাই। এই যে আমি তো এখনো গাড়িতে ভাই, ওই যে গাড়িতে আক্রমণ পিছনে আছে তো ১২ জনের মতো। ওই ভাই আগে বামে যান না ভাই। হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। রায়হান, ঘটনাস্থলের পরিস্থিতি কি? হাসনাত আবদুল্লার শারীরিক অবস্থা এখন কেমন, জানাবেন? হাসিফ, ঠিক সন্ধ্যা ৭টার দিকে আনুমানিক গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ তার গাড়ি বহরের উপর হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার পরপরই আমরা দেখেছি যে গাজীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা এই গাজীপুরের বোটবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যে আইইউটি ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সামনে আসেন এবং তাৎক্ষণিক কিন্তু হাসনাত আবদুল্লাহকে তারা এখানে ঘিরে রেখে কিন্তু তারা নিরাপত্তা দেন। পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন এবং তাদের নিরাপত্তা দিয়ে অন্য একটি গাড়িতে করে কিন্তু তাকে এই গাজীপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলতে, তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি শুধুমাত্র বলেছেন যে তার উপর হামলার ঘটনা ঘটেছে এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যেহেতু গত কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি, সেই কারণে কিন্তু এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তারা দাবি করেছেন। পাশাপাশি তারা বলছেন এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগের সহ ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে এই হামলার পরপরই কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছে। সে কারণে তারা মনে করছেন যে হামলার সাথে আওয়ামী লীগ এবং তাদের যে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা জড়িত বলে তারা দাবি করেছেন এবং তারা বলেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হামলার ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি গাজীপুরের যে ভোটবাজার এলাকায় সেখানে কিন্তু মহাসড়ক অতিক্রম করছেন এবং তারা আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের নিষিদ্ধের দাবিটি করছেন। এবং হাসনাত আবদুল্লাহকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, তবে তিনি সেই ব্যাখ্যাটি কিন্তু আসলে দেননি তাৎক্ষণিক। তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি পরবর্তীতে চিকিৎসা নিয়ে তারপরে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে আমরা
একটি ছবি পেয়েছি এবং সেই ছবিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহর যে হাতে কিন্তু তিনি ব্যথা পেয়েছেন এবং সেটি রক্তাক্ত জখম কিন্তু পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো এই মুহূর্তে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলটা পরবর্তীতে সারা দেশেই তারা বিক্ষোভ মিছিল করবেন বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার সবচেয়ে তথ্য। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার খবরাখবর গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতিখার রায়হান। দেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বিএনপির কাছে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিক বৈঠক শেষে আরও বলেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে সৌজন্য সাক্ষাতে এসেছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে যথেষ্ট আগ্রহী। দেশের ব্যবসায়িক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে যান রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গিগ্রোরিচিভ। পৃথিবীর একমাত্র দেশ ভারত যারা পানিকে মরণাস্ত্র হিসাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি ভারত সরকার বন্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রংপুরের শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পদযাত্রায় কথা বলেন তিনি। উত্তরের জীবন রেখা তিস্তার ভাঙ্গন ও আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, চাটুকার আওয়ামী লীগের কারণে তিস্তার ন্যায্য হিস্সা আদায় হয়নি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে গেল ফেব্রুয়ারিতে তিস্তার চরে টানা 48 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে 5 জেলার মানুষ। এর আগে গণপদযাত্রাটি শাপলা চত্বরে শুরু হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। এবার ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। এছাড়াও পাকিস্তানে ভারত হামলা চালাবে বলেও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি। এদিকে রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর জের ধরে পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে দুদেশের উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবার কথা রয়েছে তার। Firing across in J&K, which was retaliated against effectively by 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন দাস। সহ-অধিনায়কত্ব করবেন শেখ মাহাদি। রোববার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আলাদা দুটি টি-20 সিরিজের জন্য দল ঘোষণার আগে কথা জানিয়েছে বিসিবি। 16 সদস্যের দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ফেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। এছাড়াও দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, আরও বাদ পড়েছেন আফিফ, মিরাজ ও রিপন মণ্ডল। আগামী 17 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।